শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎজননী শান্তি মাতা, যুবনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামাদেবীর চরণে প্রণাম জানাই। আজকে এই স্মৃতি বাসর যার উদ্দেশ্য হচ্ছে সেই সর্বভারতীয় মতো আচার্য বিজয়চন্দ্র পাড়ি মহাশয় শ্রীচরণ কমলে উপস্থিত হয়েছেন। তার এই মহৎ উৎসবে যে সমস্ত ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, তাদের শ্রীচরণ পাদপদ্মে আমি প্রণাম জানাই। এতক্ষণ অনেক কথা শুনলেন, বাবু সম্পর্ক শুনলেন, গুরুচাঁদ ঠাকুরের বিশাল কর্ম মহাযজ্ঞের অংশ বিশেষ, তার শিক্ষা আন্দোলনের কথা বড় অপূর্ব কায়দায় পরিবেশন করেছে আমাদের কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের সাধারণ সম্পাদক মহাশয়। এবার আমি অল্প একটু বলবো, এই ওখানে কথা বলে না তো, এই ডাক্তার একটু পরে করো। যে বিজয়চন্দ্র পাড়ি মহাশয় সম্পর্কে এত কথা হলো, আমরা তার স্মৃতি উদযাপন করছি, তার স্মৃতি হৃদয়ের মধ্যে রেখে দেওয়ার জন্য। কিন্তু কি পেয়েছি তার কাছ থেকে, যার বিনিময় আমরা এগুলি করব, তার অল্প কিছু কথা আমি বলব। একবার দিল্লিতে গিয়েছিলাম একটা সেমিনারে। সেই সেমিনারে যারা আমাদের ডেকেছিল, সিআর পার্কের তরফ থেকে একটা সেমিনারের আয়োজন করে চিত্তরঞ্জন পার্ক, 1992-93 সালে হবে। তো বাবু আমাকে বললেন যে সুভাষবাবু ওই সেমিনারে যেতে হবে। তখন কিন্তু বুঝতামও না যে সেমিনার কি জিনিস, কারণ উদ্বাস্তু হয়ে যে সময় মানুষ গড়ে, আমাদের এই এবিএ স্যার উনি বলে গেলেন যে শিক্ষা নিতে হবে। আমাদের সমবয়সী যারা, তারা যে সময় মানুষের মস্তিষ্ক কোষে শিক্ষার ধারক শক্তি আসে, সেই সময় আমাদের শ্রেণীর মানুষগুলো ওই ছিন্নমূল হয়ে নিজের ভিটে বাড়ি ছেড়ে নিজের পরিবারের সঙ্গে হাত ধরিয়ে লড়াই করতে করতে তার শিক্ষার জীবন শেষ হয়ে গেছে। তাই সে শিক্ষার স্তরে পৌঁছতে পারেনি। তাই জানতাম না যে সেমিনার কি জিনিস। উনি নিয়ে গেলাম, অত্যন্ত স্নেহ করতেন, আর সেই স্নেহের দাবি এড়ানোর সাধ্য ছিল না। তাই নিজের পরিবার, নিজের ব্যবসা, সেগুলিকে গুটিয়ে রেখে আমাকে যেতে হলো। গেলাম। সেমিনারের যারা কর্মকর্তা, আজও কয়েকজন আছে দিল্লিতে বেঁচে, প্রহ্লাদ বিশ্বাস, পরিমল বিশ্বাস, এরা আমাদের এই নিউ দিল্লি স্টেশন থেকে আমাদের নিয়ে গেল কোথায়? তাদের ক্যাম্প। সে ক্যাম্পটা বর্তমানে নেই, সেই সময় ছিল। ক্যাম্পের নাম হচ্ছে অলকানন্দা। আমার মনে হয় ভারতবর্ষের যত নিপীড়িত, নির্যাতিত, বুভুক্ষ মানুষের বাস ছিল ওই ক্যাম্পে। তারা কল কারখানায় যেখানে সেখানে কাজকর্ম করে কোনো রকম দিন কাটাতো। থাকার জায়গার যে অবস্থা ছিল, ট্রেনে চড়েছেন যারা, তারা জানেন যে ট্রেনের উপরে বাংকার তৈরি করা, এই সিট নাম্বার দিয়ে 1, 2, 3 থাকে। ওই রকম একটা 7 বাই 5 ফুট ঘর, তার ভিতরে 7 জন বাস করতে হবে। তো ওই দেয়ালের গা দিয়ে ওইরকম বাংকার তৈরি করে, দিনের বেলায় খুলে দেয়, ফল হয়ে থাকে, ওর ভিতরে রান্না বাড়া করে, রাত হলে ওইগুলো লাগাই দেয়, ওর উপর দিয়ে সব শুয়ে থাকে। যাতায়াতের রাস্তা ওর ভিতর দিয়ে একজন যদি যায়, তাহলে আর একজন যদি আসতে থাকে, তাহলে খোঁজ করতে হবে যে কোন ফাঁকা জায়গায় দাঁড়ালে ওই লোকটা আমার খরচ করে যাইতে পারে। এত সংকীর্ণ সেই ক্যাম্পে আমাদের নিয়ে গেল। আমরা ওখানে কিছুক্ষণ থাকলাম। গেস্ট হিসাবে নাম ছিল বাবুর এবং আমার, কিন্তু আমরা গিয়েছিলাম অনেক লোক।
তৎকালীন সময় যারা বাবুর সঙ্গে ঘুরেছেন তার অন্তত 8-10 জন দিয়ে বাবু নিয়ে গেছে তাদের দিল্লি দেখানোর জন্য। গেস্ট বাবু এবং আমি, তো বাবু এবং আমার জন্য ওইখানে একটা 3 স্টার হোটেল, সেই হোটেলে আমাদের জায়গা করা হয়েছে। বাবু বললো যে আমি হোটেলে যাব না বাবা, এই যে নিপীড়িত নির্যাতিত প্রত্যেক মানুষ, যাদের ক্ষমতাহীন, যাদের জন্য আমার গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন, সেই গুরুচাঁদ ঠাকুরের কাজ করানোর জন্য এই যে বসাই রেখে কাজ করানোর জন্য আমাকে নিয়োগ করেছে। তা আমাকে যদি সেই কাজে নিয়োগ করে থাকে তাহলে আমাকে তাদের মধ্যে থাকতে হবে। 3 স্টার হোটেলেতে ওটার কোনো প্রয়োজন নেই, তুমি যাও। এবার আমি তো একা গেলাম না, আমার সঙ্গে আরো 2 জন গেল, সেটা হচ্ছে রবীন রায় আর বিবেক ব্যাপারী। জায়গা কিন্তু 2 জনের, আমরা 3 জন গেছি সেই জায়গায়। ওই হোটেলের ভিতরে গিয়ে দেখি রবীন অল্প সারি বসে, সুদূর পশ্চিমবাংলা থেকে রিপন গোসাই, উনি মালকানগিরি ভ্রমণে এসেছেন। আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা ওনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। বসুন। তো ওই হোটেলে গিয়ে দেখলাম যে ওখানে 2 জন এমন লোক রয়েছে যাদের পয়সা দিয়ে দেখা যায় না, যাদের মধ্যে যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি পয়সা দিয়ে কেনা যায় না। সে 2 জনকে, একজন হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক ডক্টর তুষারকান্তি চট্টোপাধ্যায়, যার কাছে গবেষণা করে প্রথম মতুয়া দার্শনিক নন্দদুলাল মহন্ত তিনি ডক্টরেট পেয়েছিলেন। বিবেক, আমরা জানি আমাদের এখানে বহুবার এসেছেন বিরাট বাবু, বিরাট কুমার বৈরাগ্য, তিনিও তার কাছে ডক্টর করে তার আন্ডারে পড়ে তিনিও থিসিস লিখে পিএইচডি করেছিলেন, ডক্টরেট পেয়েছিলেন, ডিলিট পেয়েছিলেন। সেই অমূল্য সম্পদ ওই হোটেলের ভিতরে। আগের দিন ওনারা প্লেনে গেছে, আমাদের কিছুটা আগে ওনারা গেছে। ওখানে যে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে যে জিনিস ইউনিভার্সিটিতে বসে বসে ছাত্রদের শিখায়, আমার মতো মূর্খকে সেই সমস্ত জিনিস বুঝাতে লাগলেন। ছিলেন নন্দদুলাল মহন্ত, তিনিও এক একটা ছোট্ট ছোট্ট, যেহেতু হরচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে একটু আগে একজন শিক্ষিত লোকের আলোচনা শুনলেন, আর আমরা যে গানগুলো শুনি এগুলো কিন্তু ভক্তদের মুখে শুনি। তারা ভক্তির বাইরে আর কিছু বোঝে না। তারা জানে যে 2 ফোঁটা চোখের জল যদি আমার তার প্রতি নিবেদন করতে পারি তাহলে আমার শেষ পাওয়া হয়ে যাবে। কিন্তু জ্ঞানীদের কাছে তা নয়। জ্ঞানীরা চায় বিশ্বের প্রত্যেকটা অন্ধকার ঘর, মানে এই যে ঘরগুলো বসে আছে এর যেখানে যেখানে অন্ধকার আছে সেখানে সেখানে এক একটা প্রদীপ জেলে দিয়ে যায়। এ হচ্ছে জ্ঞানীদের কাজ। ভক্তদের আর জ্ঞানীদের মধ্যে হচ্ছে পার্থক্য। তো তুষার বাবু আমার অন্ধকার ঘরে লাইট জ্বালাচ্ছিলেন। লাইট জ্বালানোর পরের দিন গেলাম ওই মঞ্চে, বাবু ওখানে এলেন। আসার পর ওই সভায় প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন বিএসপির প্রতিষ্ঠাতা কাশিরামজি। আম্বেদকর তত্ত্ব, বিএসপি
এই সমস্ত যা আমরা পেয়েছি সেগুলি কাশিরামজির দৌলতে পেয়েছি। কাশিরামজি যদি না থাকতো তাহলে ওই উই পোকায়, যেমন মানুষের বাক্সবন্দি বই খাতাপত্র থাকলেও তা পড়ার লোক হয় না, উই পোকায় খেয়ে যায়, তেমনি আম্বেদকর উই পোকায় খেয়ে যেত। সেই কাশিরামজি ছিলেন ওই মঞ্চের প্রধান অতিথি। আমাদের মঞ্চে ডেকে বসিয়েছে, বাবু ছিল অতিথি হিসাবে, বাবুকেও বসিয়েছে। ওখানে সঙ্গীত শিল্পী হিসাবে দুইজন ছিলেন। তার একজন ছিল বৃন্দাবন থেকে গোকুলানন্দজি এবং তার স্ত্রী, আর ছিল পূর্ণেন্দু মল্লিক। বক্তা হিসাবে মুখ্য বক্তা ছিলেন তুষারকান্ত চট্টোপাধ্যায়, নন্দদুলাল মহন্ত এবং সুভাষ চট্টোপাধ্যায়। তো ওখানে বসার পর আমার সাইডে বসেছেন কাশিরামজি। তিনি কিচ্ছু জানেন না, এসেছেন হরিচাঁদ গুরুচাঁদের সবাই অতিথি হয়ে, অথচ হরিচাঁদ গুরুচাঁদ সম্পর্কে সে জীবনে নামও শোনে নাই। যেমন সুপুরুষ, দেখতে এত সুন্দর যে মনে হয় হলুদ মেখে এসেছে, এইরকম তার গায়ের রং। আর জ্ঞান তো অসীম, অসীম জ্ঞান তার, অসীম পাণ্ডিত্য, এবং এই প্রত্যেক দলিত সমাজের মানুষের জন্য তার বিশাল অবদান। সেই মানুষটা, সেই জন্যই ওই গুরুচাঁদ ঠাকুরের সবাই তাকে অতিথি হিসেবে ডাকা হয়। আমার পাশে বসেছেন, বসে বলছেন, আগে আমার নাম জিজ্ঞাসা করেছে, তারপরে বলছে যে আমরা যে সবাই এসেছি এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, আমি তো কিছু জানি না, খুব ছোট্ট ছোট্ট করে কথা বলে, তা আপনি কি আমাকে একটু ওনাদের সম্পর্কে একটু ধারণা দেবেন? আমি বললাম, বলেন, আমার সাধ্য অনুযায়ী আমি বলব। তখন বলছে, এই সমস্ত মহামানবদের বিশাল মানুষের জন্য, জগতের জন্য তাদের বিশাল অবদান থাকে, আমার ওগুলো দরকার না। আমি শুধু জানতে চাই যে যাদের পেছনে কেউ কখনো দাঁড়ায় না, যাদের জন্য কেউ কখনো ভাবে না, তাদের জন্য এই দুইজন কতটুকু ভেবেছে। এইবার আমি ওই গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনে আমাদের পরিচালক বলতেছিলেন না যে বহু আন্দোলন আছে, তার শিক্ষা আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, ছোট ছোট করে আমি বলছি। উনি চোখ বুঝিয়ে মনে হচ্ছে যে ওগুলো কিলিয়ে দিলে ভিতরে নিচ্ছে, এরকম মনে হচ্ছে। ইতিমধ্যে খবর পাওয়া গেল, মানে কমিটির যে নেতৃবৃন্দ, তারা খুব উদ্গ্রীব হয়ে বাবুকে ডেকে নিয়ে গেছে মঞ্চে। বাবুকে ডেকে নেওয়ার পরে বাবু আমাকে ডাকছে কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে বাবু ওইখান থেকে আমাকে ইশারায় ডাকে। আমি গেলাম, বাবুর দ্বারা কি হয়েছে? সুবলবাবু বিশাল অসুবিধার মধ্যে ভেসে গেছে এরা। কি? তো বললো যে নৈনিতাল থেকে, তখন উত্তরপ্রদেশ থেকে একটা দল, মতুয়া দল, খোলা ট্রাকে করে জয়ডাঙ্কা কাসর বাজাইয়ে ওরা নৃত্য করতে করতে আস্তে আস্তে ভুলিয়ে ভিআইপি রোডে ঢুকে দিয়েছে। ভিআইপি রোড মানে সেখানে গাড়ির হর্ন বাজানো নিষেধ, সেইখানে জয়ডাঙ্কা কাসর সিংহা বাজাইয়ে উচ্চস্বরে নৃত্য করতে করতে, উদ্দণ্ড কীর্তন করতে করতে যেই ঢুকেছে, এই পুলিশ এলাকার ভেতরে আটকে। এবার ছাড়াবে কিনা? ছাড়ানোর লোক নেই। ওরা কত রকম বসতেছে, ঠাকুরের কাছে আসছে, অমুক তমুক করতে কিছু যায় আসে না। ও আইনের কাছে কোনো কিছু টেকসই নয়, বাধ্য। ওদের আটকায় রাখলে কি করবে? তখন ওদের বললো যে এইখানে সভা হচ্ছে, এইখানে সবাই একটা খবর অন্তত দাও যে আমরা এতগুলো লোক এইখানে বন্দী হয়ে আছি। তারপর খবর পাঠায় দিল। খবর পাঠানোর পরে ওই লোকগুলো জানতে পারবে। এখন কি করে ওদের উদ্ধার করবে?
কারো ক্ষমতা নেই ওইখানে, যারা সংগঠন করছে এবং যারা ওখানে এসেছে, যে সমস্ত ভক্তরা এসেছে, কারো হাত চলবে না ও জায়গায়। তখন বাবু বললেন যে আমাদের এখানে আমরা যত লোক এসেছি তার একজনের হাত ওখানে চলবে, তার কাছে যদি জানানো যায় মনে হয় ওদের উদ্ধার করে আনা সম্ভব। এসে কাশিরামজি এইবার আমাকে বললো যে এতক্ষণ ধরে তুমি কাশিরামজির সঙ্গে কথা বলছো, আমাকে একটু পরিচয় করে দাও। এবার বাবুকে মঞ্চে নিয়ে আমি যে সিটে বসেছিলাম ওই সিটে বসাইয়ে কাশিরামজির সঙ্গে পরিচয় করা দিলাম, যিনি একজন আদর্শবান প্রচারক। এতক্ষণ ধরে যে আমি বললাম আপনাকে, সেই কথাগুলি প্রচার করে প্রত্যেকটা মানুষের মধ্যে। তো উনি কিছু বলবে আপনি শুনি। কাশিরামজিকে বললে এই বিপদ অবস্থা। কাশিরামজি শোনার সঙ্গে সঙ্গে ওনার সাইডে পিছনে দুজন দাঁড়ানো, তাদের বন্দুক আছে কিন্তু মঞ্চে বন্দুক নিয়ে যায়নি। ওদের বললো যে এদের এই যারা কর্মকর্তা আছে এখানকার, তাদের কাছে বোঝো কি হয়েছে যে ইমিডিয়েটলি সলভ করো। কর্মকর্তাদের যে পারমিশনের কাগজপত্র ওখানে উৎসব করার, সেগুলি নিয়ে দিয়ে গেল। আধা ঘন্টার ভিতরে ওরা দল নিয়ে আসলো। গুরুচাঁদ ঠাকুরের চ্যানেল কোন ভাবে কোথা দিয়ে কোথায় চলে গেছে সাধারণ মানুষের মস্তিষ্ক কোষে ধরা খুবই কঠিন। আসার পর শুরু হলো আগে নন্দদুলাল মহন্ত, তারপরে আমি, তারপরে কাশিরামজিকে আলোচনা করতে। উনি বলছেন যে আমার একটা অমীমাংসিত প্রশ্ন সারা জীবনে, সেটাই সবাই এসে মীমাংসা হয়ে গেল। সেটা কি? বিশ্বের সব থেকে বড় বিদ্বান ব্যক্তি, বিশ্বের সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি, বিশ্বের সব থেকে বড় পণ্ডিত ব্যক্তি, বিশ্বের সব থেকে বড় সমাজ সেবক, সেই মানুষটার কোনো 2 পয়সা মূল্য না দিয়ে আমাদেরই এই দলিত পতিত মানুষের জন্য তাদের ভিতরের থেকে একটা এমন সম্পদ উঠেছে যা সবার দৃষ্টি, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু অজ্ঞানতার কারণে আমাদের এই মানুষগুলো তাকে পথের ধুলোয় ছুড়ে দিয়েছে, তাকে 1 পয়সা মূল্য দেয়নি। তিনি ডাক্তার বি.আর. আম্বেদকর, তিনি যখন ইলেকশন লড়েছিলেন মহারাষ্ট্রে, ওনারই লোক ওখানে ছিল 80%। সেই লোকের ভোট সব উচ্চবর্ণের খাতায় দিয়ে ওনাকে হারাই দিল। তখন আমি ভেবেছিলাম তার ইতিহাস পড়ে যে লোক, যে এক অমূল্য সম্পদ, বিশ্বের ভারতবর্ষের যত পতিত দলিত আছে তাদের জন্য যদি কারো দ্বারা কিছু হয়, সেই একটাই মানুষ যিনি আইনসভায় পৌঁছয়ে তাদের জন্য কিছু করতে পারেন, তিনি হচ্ছেন ডাক্তার বি.আর. আম্বেদকর। তাকে যাদের জন্য করবে তারাই ধুলায় ছুঁড়ে ফেলে দিলে এখন কি হবে? তখন ওই বাংলার থেকে যোগেন মন্ডল, যিনি গুরুচাঁদ ঠাকুরের চ্যানেলের মানুষ, যোগেন মন্ডলের গুরুদেবের নাম হচ্ছে ভেগাই মন্ডল। ভেগাই মন্ডল গুরুচাঁদ ঠাকুরের অন্তরঙ্গ মানুষ। তো যত যোগেন মন্ডল যত সূত্র পেয়েছিলেন, সেই সূত্র অনুযায়ী ওই ডক্টর বি.আর. আম্বেদকর খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, ওখান থেকে জেতাই আইন সভায় পাঠান। তাই বলছেন যে আমি অঙ্ক কিছুতেই মিলাতে পারছিলাম না যে সারা ভারতবর্ষের দলিত পতিত যারা, তারা অবহেলায় এই বিজ্ঞানকে চিনল না। কেন চিনল না? যে তাদের মধ্যে বিজ্ঞান নেই, তাই ওর কোনো গুরুত্ব দেয়নি। কেন পণ্ডিতকে চিনল না? তাদের মধ্যে পাণ্ডিত্য নেই, তাই ও পণ্ডিতকে কিছুই চিনল না। একজন শিল্পী
আরেকজন শিল্পীকে চিনতে পারে, কারণ তার মধ্যে শিল্প শক্তি আছে। তাই এদের মধ্যে নেই কোনো শক্তি, তাই কি করে চিনবে? কিন্তু ওই পূর্ব বাংলার মানুষগুলো, পূর্ব বাংলার দলিত শ্রেণীর মানুষ যারা, তাদের মধ্যে কোন সূর্যের আলোক রশ্মি তাদেরকে চেতনা জাগিয়েছে যে এই মানুষটার মূল্য অনেক, তাকে পাঠাতে হবে ওই আইনসভায়। সেই মূল্য বুঝিয়ে তারা এই বি.আর. আম্বেদকরকে আইনসভায় পাঠিয়েছিল বলে আজকে ভারতবর্ষের অগণিত দলিত পতিত যারা যত সুবিধা পাচ্ছে, সেই সুবিধার করে দেওয়ার নায়ক হচ্ছে পূর্ব বাংলার মানুষগুলো। তাদেরও কেউ চেনে না, আর ডাক্তার বি.আর. আম্বেদকরকেও চেনে না। আজকে আমি বুঝলাম যে এদের পিছনে এমন একজন মহামানব, এমন এক সূর্য এদের পেছনে কাজ করেছে, যে সূর্যের আলোক রশ্মিতে এরা নিজেরা তো আলোকিত হয়েছে, জগৎকেও আলোকিত করার ক্ষমতা রাখে। তিনি হচ্ছেন হরিচাঁদ ঠাকুর, তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। ওনার এই আলোচনা অল্প একটু সময় ওনাকে আমি বলেছিলাম ওই গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের দর্শন সম্পর্কে, সেটাকে এমনভাবে বুঝেছিলেন, এমনভাবে গ্রহণ করেছিলেন যে ওই সবাকে উনি একেবারে ভুল উন্নীত করে দিয়েছিলেন। তারপরে আসলো আমার পরিচালক দল কোথায়, আমার সময় হলো কই হল। তারপরে কি হলো, সভা শেষ হয়ে গেল। সভা শেষ হওয়ার পরে যখন ঘরে গেছি, মানে হোটেলে গেছি, হোটেলে যেয়ে দেখি যে ওইখানকার বেশ কিছু বিত্তশালী মানুষ, উচ্চবর্ণীয়, তারা ওখানে এসে বসে রয়েছে তুষার বাবুর জন্য। তারা এসে বলছে যে স্যার, আমরা কালীবাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, এর সভা তো আপনার শেষ হয়েছে, আগামী দিন ওই সভায় আপনার হয়েছে। মা এদিক যাও, এদিক যাও, এদিক যাও, গোসাই যাচ্ছে না অনেকক্ষণ। ওখানে একটা আমরা বিরাট সভার আয়োজন করেছি, সেই সভায় তুষার বাবুকে দেওয়ার জন্য সম্মাননা পত্র এবং একটা গোল্ডেন মেডেল, সোনার মেডেল ওনার জন্য রেখেছে। এইসব আলোচনা করছে। ইতিমধ্যে দুইজন লোক অলকানন্দার থেকে চলে এসেছে, তারা 4-5 জন, ভিতরে ঢুকেছে 2 জন। কারণ ওই হোটেলের গেটে দাঁড়ান দাঁড়ানো ফাও মানুষের ভিতরে ঢুকতে দেয় না। তো ওরা 2 জন ঢুকেছে, ঢুকে যে সাহসও নেই কিছু বলার। আমাকে ডেকেছে, গেছে কি ব্যাপার? তো বলে বাবু পাঠিয়ে দিয়েছে যে ওই আগামী দিন আমাদের ওখানে বাবু কি একটা সভা করবে, তাই তুষার বাবুর সঙ্গে আপনারা আলোচনা করতে পেরেছি। আমি বললাম, এইদিকে যে একদল বসে রয়েছে সোনার মেডেল নিয়ে, তা তুই কি যাবে না ওই জায়গায়? তা বলছে তা জানি না, বাবু বলছে সুবর্ণবাবু যে বলো, তুমি সব ঠিক করে দেবে। এবার আমি চুপ করে বসে শুনছি ওই কি কি আয়োজন ওরা করেছে, কত কত সম্মান দেওয়া হবে। ওখানে শুধু তুষার বাবুকেই দেখেছে, কারণ আর সবগুলো নিম্ন বর্ণের, তো নন্দদুলাল মহন্ত, আমি বা আমার সাথে যারা আছে তাকে ওখানে রাখতে হয় না। ওই তুষার বাবুর পিছনে চট্টোপাধ্যায় লাগানো হয়েছে, এই জন্য ওনার ওখানে। এইবার ওদের যখন বলা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে আমি বলছি, স্যার আমার দুটো কথা আছে, এই যে 2 জন লোক এসেছে এরা কিছু বলতে চায় আপনাকে। তখন বলছে বলো। ওরা চুপ করে দাঁড়ায় রয়েছে। আমি বলছি, দেখুন ওরা একটা সবার আয়োজন করেছে, এরা কারা আগে সেটা জানে। দিল্লির কল কারখানায় এখানে সেখানে কাজ করে যে সমস্ত শ্রমিক, যাদের যেদিন কাজ করে সেই দিন তাদের পেটে খাবার জোটে, যেদিন কাজ করতে পারে না সেদিন তাদের পেটে খাবার জোটে না।
সেই জায়গার মানুষেরা এসেছে কেন? যে তারা শুনেছে যে আপনি একজন গুরুচাঁদ ঠাকুরের প্রচারক, হরিচাঁদ ঠাকুরের প্রচারক। কি প্রচারক? যাদের কথা কেউ শোনেনি। তোমরা কাজ করতেছ, চুপচাপ করো না। যাদের কথা কেউ শোনেনি তাদের কথা শোনার জন্য আপনার মতো প্রচারক যারা, তারা এই জগতের মুক্তি ঘুরে বেড়ায়। আমি শুনেছি আপনি তাদের একজন, তাই আপনাকে নিতে এসেছে ওই সবাই। এখন ওই যে দল, পয়সালা দল, ওরা বলছে মাথা খারাপ হয়ে গেছে। অলোকানন্দ মানে একটা নরক, সেখানে মানুষ বাস করে নাকি? ওইখানে যাওয়া যায়? আর তুষার চট্টোপাধ্যায় যাবে ওই জায়গা? তোমরা ভাবলে কি করে? যাও আর তোমরা কীর্তন করো, যাও। ও তুষার চট্টোপাধ্যায়ের কথা কল্পনাও করো না। এখন উনি কিন্তু চুপ করে বসে রয়েছে, কিছু কয় না। কিছুক্ষণ পরে আমি বললাম, স্যার এই যে বড় বড় অনুষ্ঠানগত পৃথিবীর বুকে বিবেকানন্দ চিকাগোতে যে সবাই ভাষণ দিয়েছিলেন হিন্দু জাগরণের জন্য, সেই সবাই ভাষণ দিয়েছেন ওই তুষারকান্তি চট্টোপাধ্যায়। কার? আমার হরিচাঁদ গুরুচাঁদের কথা জানাতে সেই ব্যক্তি। তো ওনাকে আমি বললাম যে আপনি বিশ্বের বহু দেশে গেছেন, বহু জায়গাতে বহু সম্মানে সম্মানিত হয়েছেন, আপনাকে সম্মান জানানোর ক্ষমতা এদের তো নেই এবং অনেকের নেই। এইবার এদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেদের মধ্যে জ্ঞান নেই, এদের ভিতরে শিক্ষা নেই, এদের ভিতরে অর্থ নেই, এদের আছে শুধু চোখের জল। ওই দুর্ভোটা আপনার চরণে দিতে পারবে, তার বেশি আর কিছু দিতে পারবে না। এইবার আপনি বিচার করেন, ওই গোল্ড মেডেল নিতে যাবেন না ওই দুর্ভোটা চোখের জলের খেলা গায়ে যাবে? চুপ করে থাকলেন কিছুক্ষণ, একবার নন্দদার মুখের দিকে, একবার আমার মুখের দিকে, আরেকবার ওই সেমিনার মুখের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরে চোখ মেলে বলছে, আই এম সরি, আমি দুঃখিত, আপনাদের সবাই আমি যেতে পারলাম না, আমাকে অলকানন্দায় যেতে হবে। এলেন অলকানন্দ ক্যাম্পে, বাবু দাঁড়িয়ে আছেন ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আর অনেক লোক ফুলের মালা নিয়ে জয়ধ্বনি করে। কিন্তু যে জায়গায় সভা হচ্ছে সেখানে এই রুমের মতো একটা রুম, ওখানে একটা মন্দির আছে। ওই ক্যাম্পে যত সম্প্রদায়ের লোক আছে সব সম্প্রদায়ের ভগবান ওই মন্দিরের মধ্যে আছে। কারণ কার্ডটা রাখতে আর কার্ডটা রাখতে না, জায়গা হচ্ছে ওর মধ্যে হরিচাঁদ গুরুচাঁদ আছে। তো ওর ভিতরে এইখানে কয়জন বেশি হলো, 10-15-20 জন বসা যায় টাইপ করে। ওর ভিতরে 200 লোক ঢুকে গেছে। ঢুকেছে, কেউ চালের পরে, কেউ বেড়া ধরে চলতেছে বিভিন্ন কায়দায়। তারা শুনতে পাচ্ছে না, ক্যাম্পের চারিদিকে সাউন্ড সিস্টেম সেট করে দেওয়া হয়েছে, যার মানুষ চোখে দেখতে পাচ্ছে না, শুধু কথা শুনবা বাইরে যাবে, তারাও দাঁড়ায় গেছে। অসংখ্য মানুষ ওই ভিড় ঠেলে ওই গলির ভিতর দিয়ে বয়স্ক মানুষটাকে নিয়ে ওই সবার মঞ্চে উপস্থিত হলাম। সবাই আলোচনা চলছে, ওই লাইন দিয়ে যেমন গোসাই বসে রয়েছে এরকম লাইন যাচ্ছে, একজন করে প্রণাম করতেছে, সরে যাচ্ছে, আরেকজন এসে প্রণাম করছে। উনি যে জায়গার মানুষ, যে শ্রেণীর সঙ্গে ওনার মেলামেশা, যেখানে ওনার কাজ, সেখানে কিন্তু চরণ ছোঁয়ার কোনো কারবার নেই। ওই চরণ ছচ্ছে আর ওই 2-3 ফোঁটা গরম জল পার করে পড়তেছি। পড়তে পড়তে এমন অবস্থা হচ্ছে ওনার আর বাক শক্তি নেই। নন্দদার আলোচনা হয়ে গেছে, আমার আলোচনা হয়ে গেছে, বাবু সভা পরিচালনা করছেন। বাবু তুষারবাবুকে ডাকলেন, ডাকলে উনি বলছে আমি বলবো না, আমার বলার ভাষা নেই। তখন বাবু বললেন যে অন্তত এরা আপনাকে ডেকে এনেছে,
একটু সম্মান করবে, সেই সম্মানটা নেওয়ার জন্য মাইকের সামনে একটু দাঁড়ায়। তখন ওটার শক্তি নেই, এক হাত আমি আর এক হাত নন্দদা দুইজনে ধরে নিয়ে মাইকের সামনে দাঁড় করালাম। দাঁড় করানোর পরে ওই মহিলারা লাল করে সাদা শাড়ি পরে জয়ধ্বনি করতে করতে আসছে। একজনের মাথার উপরে একটা থালা, সে থালার উপরে কি আছে? একখানা ধুতি, একটা গেঞ্জি আর একটা গামছা। এই নিয়ে যখন তুষারবাবুর সামনে দাঁড়াইছে, মনে হচ্ছিল যে তুষারবাবু ভিতরে একটা বোম রয়েছে, তা ফাটতে পারছে না। ওই দেখে ঘটে যায়, হাউ হাউ করে কাঁদতে দিচ্ছে শিশুর মতো। দিয়ে ওই মাকে আর বলতে হয় নাই, কাউকে বলতে হয় নাই, উনার মাথার থেকে ওই থালাটা নিয়ে নিজের মাথায় রেখে উনি বলছেন যে আমাকে সবাই বলে বিদ্বান, আমাকে সবাই বলে জ্ঞানী, বড় বড় সবাই আমাকে ডেকে নিয়ে যায়, আর সেখানে গিয়ে বড় বড় সম্মানে আমাকে সম্মানিত করে, আমাকে ভূষিত করে। কিন্তু আমার মনে হচ্ছে যে মানুষের যে মানবিকতা বোধ, সে বোধ যদি কেউ শিখে থাকে তাহলে এই সবার মানুষগুলো শিখেছে। আর এই মানবিকতা বোধ শিখাতে যিনি জগতের মুখে এসেছিলেন মানব ধর্ম নিয়ে, তিনি হচ্ছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। বহু সবাই বহু সম্মানে ভূষিত হয়েছি, কিন্তু আজকে যে সম্মান পেলাম এই সবাই, এরকম সম্মান আমাকে কেউ আজও দেয়নি, আর জীবনে কখনো পাবো বলে আমার মনে হয় না। আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। তখন ওইখানে একজন বলছে যে কৃতিত্ব আমাদের নয়, এ কৃতিত্ব মতুয়াচার্য বিজয়চন্দ্র পাল মহাশয়। তিনি এখানে ছিলেন, তাই আপনার মতো এত মূল্যবান সম্পদ, এই চরণধুলি এই নিপীড়িত নির্যাতিত পতিত মানুষের মধ্যে এসে পড়েছিল। নচেৎ আমাদের কোনো ক্ষমতা ছিল না, সেই সঙ্গে আমার কোনো ক্ষমতা ছিল না, কোনো যোগ্যতা ছিল না যে ওই মানুষগুলোর সংস্পর্শে গিয়ে আমি কিছু অর্জন করব। এর জন্য এই যে দান আমার জীবনে দিয়েছে, সে দাতা হচ্ছেন বিজয়চন্দ্র পাল। তার কৃপায় আমি পেয়েছিলাম, নচেত ওই সাইকেলের দোকানে বসে ওইখানে হাতুড়ি মারতাম, আর কিছু আমার এই ব্রেনে ঢুকতো না। যাক, গোসাই বাবা এসেছেন, পরিচালককে তাও ঠেকাবো না, আমার বক্তব্য এখানে রাখছি।